পাখির যে প্রবলেমটা ছিল সেটা তেমন জটিল কিছুই ছিল না। গ্রামের গাইয়া ভূত, হয়তো জীবনেও প্রেম প্রেম করে নাই, ছেলে মানুষের সংস্পর্শে আসে নাই, তাই হয়তো একঘেয়েমির কারণেই রোগটা হয়েছে। ও সুস্থ হয়েছে আরো অনেক আগে, আমার যা ধারণা আর কি। তারপর তো তোর সাথে প্ল্যানটা করা। নেক্সট যখন শান আমার চেম্বারে আসলো, তখন থেকেই তো ওদের জটিলতা শুরু। নীরা এক নাগাড়ে কথাগুলো বলে কিছু কাগজের চোখ বুলাচ্ছিল, মাথা তুলে আবার বলে, তাই দুশ্চিন্তার কিছুই নেই আপা, জাস্ট চিল। তুই তো বললি পাখি আর শানের মাঝে দূরত্বের সৃষ্টি হবে, অথচ ওরা দিব্যি সুখে দিন কাটাচ্ছে। তুই জানিস ওদের মধ্যে সবটা আর পাঁচটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতোই নর্মাল। হোয়াট? কি বলতে চাইছো তুমি? যা তুই বুঝেছিস সেটাই বলতে চেয়েছি। হাউ ইজ দিস পসিবল? আমি যে মেডিসিনগুলো দিয়েছি এবং শানকে যা যা বলেছি, তাতে কোনো দিনও ওদের মাঝে সবটা ঠিক হবে না আপা, বরং দূরত্বটা বাড়বে। সবটা ক্লিয়ার করে বলো আমায়। মীরার চোখে মুখে উপচে পড়া রাগের বলিরেখা টনটন করছে। ঈদের আগের রাতে ওরা শানের বাগান বাড়িতে ছিল। ভোরবেলা সবার আড়ালে বাড়িতে ঢোকে। ঈদের দিন সকালবেলা পাখির চুল ভেজা পেয়েছি আমি। সামিয়া আরো কিছু বলতে গিয়েও থেমে যায় নীরার দিকে চেয়ে। নীরা দুই হাতে চুলটা মুঠি করে ধরে মেঝেতে চেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আপা, আমি কি তবে এবারও শানকে হারালাম? প্রলাপ বকতে বকতে হেসকি তুলে কেঁদে ফেলে নীরা। দরজাটা জোরে ধাক্কা মেরে ভেতরে কারো ঢোকার শব্দে দুজনে চমকে তাকায় সেই দিকে। সামিহার চোখ যেন কোটর থেকে বাহির হবার উপক্রম। কারোর মুখে কোনো কথা নেই, শানের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। বলেছিলাম না আমার ওয়াইফের ট্রিটমেন্টে গড়িমসি করলে তোমার খবর আছে? তারপরেও করলে, তাই না? এতটাই সাহস তোমার মীরা? মীরার মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত পিষে বলে শান। এরপর পা এগিয়ে সামিহার কাছে গিয়ে গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়। হাউ ডিয়ার ইউ! রক্তচক্ষু নিয়ে প্রশ্ন করে সামিহা। অনেক সম্মান পেয়েছ, সেবার সংসারটা বাঁচিয়ে দিয়ে বড্ড বেশি ভুল করেছি। তোমার স্থান তো আমাদের বাড়ির বাইরে হতো। ক্লাসলেস, সেমলেস, নির্লজ্জ বেয়াদব মহিলা। শান আবার রাগে চিল্লিয়ে বলে, লজ্জা করলো না একটা মেয়ের অসুস্থতা নিয়ে গেম খেলতে? মীরা, তুই না ডাক্তার, নিজের পেশেন্টের কন্ডিশন নিয়েও গেম খেলা ছাড়লি না? অবশ্য তোর মতো মেয়ের থেকে এর চেয়ে বেশি এক্সপেক্ট করাই ভুল ছিল। রাগে শানের হাতে রেখা স্পষ্ট জানান দিচ্ছে। স্বামীহার গালে হাত দিয়ে স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে। নীরা অনবরত কেঁদেই চলেছে। ফল মিষ্টিগুলোতে মেঝেতে ছুঁড়ে শান আবারও বলে, এইগুলো তোর জন্য এনেছিলাম, কারণ আমার বইয়ের সুস্থতার পেছনে তোর অনেক অবদান ছিল বলে। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তুই তো কাল নাগিনি, যে কোনো সময় নিজের ফর্মেই ফিরবি। তোর কি মনে হয় আমার আর পাখির মাঝে দূরত্ব তৈরি করলেই তোকে আমি আবারও অ্যাকসেপ্ট করব? আরে, তোকে তো সেই দিন নিয়েই ছুঁড়ে ফেলে দিয়েছি, আর এখন অ্যাকসেপ্ট করব ভাবলি কি করে তুই? মীরার চোয়ালটা শক্ত করে চেপে ধরে শান বলে। শানের গর্জনে পুরো বিল্ডিং যেন কেঁপে কেঁপে উঠছে। সামিহা শানের রাগের ধরন জানে, তাই এই মুহূর্তে সে নিশ্চুপতাকেই গ্রহণ করেছে। আহ শান, লাগছে আমায়, ছাড়ো। এর থেকেও বেশি লাগছিল আমার পাখির, যখন ওকে তোর কথায় অ্যাভয়েড করেছিলাম, যখন ওকে কলেজে সবার সামনে এড়িয়ে চলে এসেছিলাম, হসপিটালে রিনির সামনেও ওকে জ্বালিয়েছি। বারবার মেয়েটা আমার কাছে আসার চেষ্টা করেছিল, আমি দূরে দূরে রেখেছি। ও আড়ালে অনেক কাঁদতো জানিস, আর আমি কিছুই করতে পারলাম না। তুই জানিস শুধুমাত্র তোর মতো প্রস্টিটিউটের কথাই আমি ওকে কতটা হার্ট করে ফেলেছি। ওকে না বলেই ঢাকায় চলে গিয়েছিলাম। পুরো 3টা দিন কোনো যোগাযোগ রাখিনি। এই 3 দিনের প্রত্যেকটা সেকেন্ড আমার মনে আছে নীরা। আমাকে ছাড়া পাখির কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি পাখির ভাবির থেকে খবর নিয়েছি। ভিডিও কলে নীরবেই দেখে গেছি মেয়েটার অসহায়ত্ব। কার জন্য? তোর জন্য। তোর মতো নাগিনের কথাই এইসব করতে বাধ্য হয়েছি আমি। অবশ্য তোর এইসব গেমে পাখি আমার আরো কাছে চলে এসেছে। শান মীরার চোয়ালটা আরো শক্ত করে চেপে আগুন চোখে জবাব দেয়,
দ্রুত হাত নামিয়ে গলা চেপে ধরে। খুন করে ফেলবো, জাস্ট খুন। আমায় আগের শান হয়ে ফিরতে বাধ্য করিস না। কেটে হাজার টুকরো টুকরো করে কাক শকুনকে খাওয়াবো, কেউ বিন্দু পরিমাণও টের পাবে না। নীরা কাশি উঠে গেল, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ে। গোঙানির শব্দ ঘরের প্রতিটা দেওয়ালে বাড়ি খাচ্ছে। সামিহা দৌড়ে এসে শানের হাত ছাড়িয়ে নিয়ে বলে, তুমি কি পাগল? এভাবে কেউ কাউকে ধরে? উস, একদম না। ডোন্ট টক। লজ্জা করলো না নিজের এত নোংরা মনের পরিচয় দিতে? মেয়েটা তো তোমাকে অনেক সম্মান করতো ভাবি। শান তাচ্ছিল্যের স্বরে বলে। একটু থেমে লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে আবার বলে, বাড়িতে চলো, দেখো কি করে আমার ভাইয়ের জীবন থেকে তোমাকে ছুঁড়ে ফেলে দেই আমি। এই, কি যোগ্যতা আছে তোমার আমার ভাইয়ের সংসার করার? অন্য কোথাও বিয়ে করলে ভাইয়া তো এতদিনে বাচ্চা কাচ্চার বাবা হতে পারতো। আর তুমি কি দিতে পেরেছো বলো তো? নেহাতি আমার ভাই তোমাকে ভালোবাসে, আমার মা, আমার পরিবার তোমায় কোনোদিনও সেটা নিয়ে খোঁটা দিয়েছিল? বরং তোমাকে সন্তানহীন ভেবে আমার মা এক্সট্রা ভালোবাসা দিয়েছে তোমাকে। তিনি যদি জানতে পারে তোমার প্রকৃতির কথা, কি হবে ভেবে দেখেছো একবার? শোনো ভাবি, নিজের সীমার মাঝে থেকো, ঠিক গত 5টা বছর যেভাবে ছিলে। নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না, জাস্ট কেউ না। সামিহার দিকে তেড়ে গিয়ে কথাগুলো বলে দিল শান। বাচ্চার কথা শুনে সামিহার চোখ দিয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ে। রাগে আগুনে জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে ও। নিজের মনেই বলে, আজকের দিনটা খুব মনে থাকবে শান, সুদে আসলে উসুল করব আমি। শান নীরার দিকে কটাক্ষের চোখে চেয়ে আবারও বলে, আরেকটা কথা শোন, তোর দেওয়ার নির্দেশে আর আমার অ্যাবয়েটে পাখি আমার অনেক কাছে চলে এসেছে। মানে বুঝিস তো? ক্লিয়ার করছি শোন। দিনটা স্মরণীয় করে রাখতে পাখি ঈদের রাতটাকেই বেছে নেয়। সারাটা রাত আমরা একসঙ্গে থেকেছি, বুঝতে পারছিস তো? সে আমায় পাগলের মতো ভালোবাসে। আর তুমি? নীরা এলোমেলো ভাবে নজরে তাকায় শানের দিকে। আমি আমার বউকে অনেক অনেক ভালোবাসি, কান খুলে শুনে রাখিস। নীরা 2 হাতে কানটা চেপে ধরে থরথর করে কাঁপতে কাঁপতে বলে, শান, চুপ করো প্লিজ। হাহা নীরা, ভেবেছিলাম তোমার সাথে বন্ধুত্বের সম্পর্কটা রাখবো, তার হলো না। দ্বিতীয়বার তোমাকে পাওয়ার লোভটা সামলাতে পারিনি শান। দেখো আজ আমি কতটা একা, না আছে স্বামী সংসার, না আছে অন্য কিছু। আমি অনেক বড় ভুল করেছি শান, আমায় মাফ করে দাও। কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে শানের পায়ের কাছে পড়ে নীরা। আজ তোমার যা অবস্থা তার জন্য তুমি নিজেই দায়ী। কর্মফল বোঝো, সেটাই পাচ্ছ এখন। তুমি আমার সাথে যা করেছো তার ক্ষমা অনেক আগেই তুমি পেয়ে গেছো, কিন্তু আমার বউয়ের সাথে যা করলে তার জন্য তোমায় ক্ষমা করলে ক্ষমারাও লজ্জা পাবে। সো নো ক্ষমা, ইউ হ্যাভ টু রিপেন্ট নীরা, জাস্ট ওয়েট অ্যান্ড অস। পা জড়িয়ে ধরা নীরাকে এক ঝটকায় ফেলে দিয়ে শান ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। সামিহা নীরা দুজনে স্তম্ভিত, শুধু নীরার কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাতাসে। চোখের পানি 2 হাতে মুছে সামিহাকে বলে, আপা, পাখির ফোন নাম্বারটা দে না আমায়। মানুষ যখন ধ্বংসের পথে একবার পা বাড়ায় তখন পুরোপুরি নিঃস্ব না হওয়া পর্যন্ত ক্ষান্ত হয় না। তেমনি নীরা ওরও মনোভাব আজ প্রবল হিংসাত্মক। ধ্বংসের জঘন্য খেলায় মেতেছে সে। শানের বাড়ি ফিরতে ফিরতে 11টা 30 বেজে গেছে। কয়েকটা দরকারি কাজ সেরে এলোমেলো পায়ে বাড়িতে ঢোকে। সিঁড়ি ডিঙিয়ে নিজের ঘরে যায়। দরজা থেকেই বুঝতে পারে পাখি ঘুমিয়ে গেছে। ধীর পায়ে সেই দিকে এগিয়ে এসে হাতের ব্যাগটা পাখির মাথার কাছে রেখে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে শান। মুখ গুজে দেয় ঘরে। হঠাৎ ঘাড়ে কারোর উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়ায় নড়ে চড়ে ওঠে ঘুমান্ত পাখি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি পাখি, সরি। আমি যদি জানতাম সবটাই নীরার গেম প্ল্যান, তবে কখনোই তোমার এত কষ্ট পেতে দিতাম না। সরি ব্ল্যাক অ্যাঞ্জেল। মনে মনে বলেই আরো শক্ত করে জড়িয়ে ধরে পাখিকে। পাখি পিটপিট করে চোখ খোলে, ঘুম জড়ানো কণ্ঠে বলে, কখন এলেন? আমি অনেকক্ষণ ছিলাম, আপনি? আর কিছু বলতে পারে না পাখি, ঘুমের দেশে হারিয়ে যায়। চোখের পাতা টেনে তুলে আবারও দেখে শানের দিকে। শান ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ঘুমাও, কষ্ট করে চোখ খুলতে হবে না তোমায়।
শানের কথায় পাখি আরো মিটিয়ে যায়। ছোট্ট পাখির ছানার মতো শানের বগল ঘেঁষে ঘুমিয়ে যায়। রাত 2টা বাজে, ঘড়ির কাঁটায় শব্দ হলো। বেঘরে ঘুমাচ্ছে চারিপাশ। এসি চলছে, তবুও দরদর করে ঘেমে চলেছে পাখি। অস্পষ্ট স্বরে গঙ্গানির আওয়াজ গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে। ওর কান্না মিশ্রিত গঙ্গানিতে শানের ঘুম ভেঙে যায়। উঠে বসে পাখিকে 2 হাতে ঝাঁকাতে থাকে। পাখি, এই পাখি, কি হলো তোমার? চোখ খোলো। পাখির কোনো পরিবর্তন নেই, আগের মতো কেঁদেই চলেছে। শান দ্রুত উঠে ওয়াটার পট থেকে পানি এনে ঝাপটা মারে পাখির মুখে। ধর পড়িয়ে ওঠে পাখি। সার্জন সাহেব, ও আমার সার্জন সাহেব, আমি কাউকে দেব না। বলতে বলতেই উঠে বসে পাখি। পাখি গিয়ে পাশে বসে পানি এগিয়ে দেয়। পানি ঢকঢক করে সবটা গিলে ফেলে, অপলকে তাকায় শানের দিকে। আকস্মাৎ শানের গলা জড়িয়ে হু হু স্বরে কেঁদে ফেলে। শান বুঝতে পেরেছে পাখি কোনো বাজে স্বপ্ন দেখেছে। রিল্যাক্স পাখি, এই তো আমি। কি দেখেছো বলো? নিশ্চয় বাজে কোনো স্বপ্ন দেখেছো। আমায় ছেড়ে কোথাও যাবেন না তো? কোথাও যেতে দিব না আপনাকে। নিজের জানের থেকেও বেশি ভালোবাসি আমি আপনাকে। শান স্তম্ভিত আজ। কি বলে সান্ত্বনা দেবে ভেবে ভেবে পায় না সে। ঠিক কতটা ভালোবাসলে নিছক স্বপ্নের কারণেও এতটা কষ্ট পায় কেউ, তা শানের ভাবনার সীমানায় ঘোরপাক খাচ্ছে। জড়িয়ে নেয় পাখিকে নিজের বুকের সাথে। কিছু সময় পর পাখির কান্না থেমে যায়, কিন্তু হেসকি থামে না। শানের বুকে গুটিসুটি মেরে আধশোয়া হয়ে থাকে। আমায় কখনো ছেড়ে দেবেন না তো সার্জন সাহেব? কি যা তা বলছো? বিয়ে করেছি কি ছাড়ার জন্য? যাই ঘটে যাক, আমায় কখনোই মিথ্যা বলবেন না সার্জন সাহেব। আমার কাছে পৃথিবীর সব থেকে ঘৃণিত জিনিস হলো মিথ্যা বলা। আমি মিথ্যাকে ঘৃণা করি। মনে রাখবেন, কোনো কিছুকেই গোপন রাখাও মিথ্যার শামিল। পাখির হঠাৎ এমন কথায় গলা শুকিয়ে আসছে শানের। কোনো জবাব দিতে পারছে না সে। কি করব? পাখিকে কি নীরার ব্যাপারে বলবো? মনে মনে ভাবতেই অজানা ভয় গ্রাস করে শানকে। পাখি যদি আমায় ভুল বোঝে, ছেড়ে কি করে যাবে? আমি কি করে থাকবো ওকে ছাড়া? আমি, পাখি তো আমার নেশা হয়ে গেছে। পাখির ডাকে হুঁশ ফেরে শানের। কি ভাবছেন এত? পাখি মুখটা তুলে জানতে চায়। শান শুকনো স্বরে জবাব দেয়, কিছু না, ঘুমাও। আবার তো সকালেই উঠবা, তাই না? ঘুম আসছে না আর। স্বপ্নেও দেখলাম ঘুমান্ত আমিকে রেখে আপনি যেন অন্য একটা মেয়ের হাত ধরে ধোঁয়াশাচ্ছন্ন একটা ঘরে ঢুকে গেলেন। সত্যি কি তাই হয়? শান পাখিকে আলগা হাতে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ওসব কিছু না। স্বপ্ন তো স্বপ্নই হয়, তাই না? শানের বিবেক নাড়া দিচ্ছে পাখির স্বপ্নের কথা শুনে। আচ্ছা পাখি, আমায় ভালোবাসো তুমি? অনেক। বিশ্বাস করো আমায়? নিজের থেকেও বেশি ভালোবাসি, আর নিজের থেকেও বেশি বিশ্বাস করি। বলেই শানের মুখের দিকে প্রশ্নাতুর চোখে তাকিয়ে বলে, কিন্তু হঠাৎ এমন কথা যে? তোমায় আজ কিছু বলতে চাই পাখি। হ্যাঁ, বলুন না। আমার অতীত। পাখির মুখটা দেখে থেমে যায় শান। নিষ্পাপ একটা নারীর অবয়ব। কষ্ট পাবে, ভেঙে যাবে, আবার গড়তে পারবো তো? আনমনেই ভাবে শান। কি হলো? কি যেন বলতে চাইলেন যে, বললেন না? এর আগেও অনেকবার এমন করে বলেছিলেন। শান নিজেকে কোনো মতে সামলিয়ে বলে, ভালোবাসো, বিশ্বাস করো। অথচ এখনো আপনি থেকে তুমিতেই আসতে পারলে না। ভেরি স্যাড। মাথা নিচু করে পাখি জবাব দেয়, সময় হলেই আমি বলবো। পাখির দিকে চেয়ে শান মনে মনে আবার ভাবতে থাকে, মীরা কি বলে দেবে সবটা? বা ভাবি? না, অত সাহস ওদের কারোরই নেই। তাহলে ওকে ওর কেরিয়ার হারাতে হবে, আর ভাবিকে সংসার। আর নীরা তা কখনোই করবে না। মুচকি হেসে পাখিকে আরো জড়িয়ে নেয় নিজের সাথে। পাখি সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে শানকে ডেকে দেয় নামাজের জন্য। এরপর নিজেও নামাজে দাঁড়ায়। নামাজে শেষ করে কোরআন পড়তে থাকে। ততক্ষণে শান নামাজে শেষে ফিরে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। পেছনে 2 হাত এলিয়ে দেওয়ায় শানের হাত গিয়ে পড়ে পাখির বালিশের কাছে রাখা গতকালের ব্যাগটার ওপর। এই মেয়েটা এত খামখেয়ালি কেন? কাল কিছু জিনিস এনেছি, তা দেখার সুযোগও পায়নি। মুচকি হেসে ভাবতে থাকে। পাখি কোরআন রাখতে রাখতে শান বলে, ওই গাধি। পাখি ওর দিকে ফিরে ভুরু কুচকে ফেলে, এদিকে আসো। শান 2 আঙ্গুলের ইশারায় কাছে ডাকে।
পাখি এগিয়ে যেতেই ওকে টেনে বিছানায় বসায় শান। এসব দেখোনি ইডিয়েট, প্যাকেটটা দেখিয়ে কপট রাগ দেখিয়ে বলে শান। পাখি কিছু না বলে প্যাকেটটা খুলতে শুরু করে। ভেতরে বেশ কয়েকটা সুন্দর সুন্দর থ্রি পিস রাখা। মুখটা হাঁ করে শানের দিকে চায়। এসব কি, আর এতগুলো কেন? সবগুলোই ভালো লেগেছে এনেছি। আর তুমি এখান থেকে সালোয়ার কামিজ পরবা, শাড়ি পরবা না? শাড়ি পরলে কি? পাখি সন্দিহান চোখে জানতে চায়। শান ওর কোমরে সদ্য জন্মানো হালকা মেয়েদের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলে, তা তোমায় বুঝতে হবে না। পাখির সারা শরীরে বিদ্যুৎ খেলে যায়, চোখটা বন্ধ করে রাখে। শান ওর কোমর জড়িয়ে নিজের কোলে বসায়, কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে, আমি যেদিন বলবো সেদিন শাড়ি পরবা, তার আগে না। বজ্জাত লোক একটা। বলেই পাখি শানকে সরিয়ে চলে আসে বাহিরে। পাখির সারাটা সকাল পার হয়েছে রান্নাঘরের চার দেওয়ালের মাঝে, কারণ আজ শানের কয়েকজন বন্ধু আসবে। বিয়েতে আসার সুযোগ হয়নি, আর না হয়েছে শানের বউকে দেখার। তাই সকলের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের সময়টাকেই আজ কাজে লাগিয়েছে তারা। দুপুর 12টার পর তাদের আগমন ঘটে। মোটের ওপরে 8 জন এসেছে তারা। এতদিন পর বন্ধুরা এক হয়েছে। মাস্ক কাটায়, মশকরায়, হাসি তামাশায় সময়টা কেটে যায়। এরপর মধ্যাহ্নের ভোজে সকলেই ডাইনিংয়ে বসে পড়ে। এত সময়ের মাঝে একবারও শানের বউকে তাদের দেখার সুযোগ হয়নি। সবাই রান্নার বেশ প্রশংসা করেছে। ফিরনিতা তো লাজবাব রে ভাই। শানের খুব কাছের বন্ধু পরশ কথাটা বলে ওঠে। পরশ এএসআই পদে চাকরিরত, বান্দরবনে পোস্টিং। বেশ মিশুক আর হাসি খুশি ছেলে। স্কুল লাইফ থেকে তাদের সম্পর্ক, প্রফেশন আলাদা হলেও সম্পর্কটা আগের মতোই থেকে গেছে। বিকেলবেলায় তারা ছাদে বসে আছে। অনেক দিনের জমানো অনেক কথা উঠে আসে। শানের কাছে জানতে চাওয়া হয় তার নতুন জীবনের অভিজ্ঞতার কথা, সাথে তার মিসেসের ব্যাপারে কিছু কথা। জীবনে কিছু কিছু মানুষের আবগমন না ঘটলে বুঝতামই না জীবনটা ঠিক কতটা সুন্দর। পাখিও তেমন। আমাদের পরিবারের একটা উপহার স্বরূপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজ আমার পরিবারের সকলেই 5 ওয়াক্ত নামাজি, মেয়েরা যথেষ্ট পর্দাশীল। এই সব কিছুর অগ্রধারায় পাখির অবদান অনেক বেশি। জীবনের সমস্ত ক্ষেত্রেই তার বিচরণ। গুণের কথা আর কি বলবো। ভাবুক চোখে শান সকলের মাঝে রাখা টুলটার দিকে চেয়ে কথাগুলো বলছিল, দেখাবি না আমাদেরকে? খুব ইচ্ছে হচ্ছে ভাবিকে দেখার। সাইফের সাথে বাকি সবাই সম্মতি জানালো। শান ঠান্ডা ঠান্ডা জবাব দেয়, না রে, ও অনেক বেশি ধার্মিক প্রকৃতির মেয়ে, পরপুরুষের সামনে যায় না। ও হয়তো সুন্দর কোনো মেয়ে নয়, তবে একটা কথা জেনে রাখবি, ও খুব মায়াবী। আমি ওর মায়ায় আটকে গেছি গভীরভাবে, যা থেকে বের হতে পারবো না কোনোদিনও না। সবাই পাখির ব্যাপারে কথা না বাড়ানোই ভালো মনে করে। আড্ডা তো বেশ পানসে লাগছে রে শান, তোর একটা গান হয়ে যাক না। আরে গান ছেড়ে দিয়েছি তো, ভাবিকে ডেডিকেট করে প্লিজ প্লিজ ধর না একটা গান। সবাই একে একে অনুরোধের সুর তুলে ওঠে। তার মধ্যে পাখি নিজের হাতে তৈরি কিছু হালকা স্ন্যাক্স টিনার দ্বারা উপরে পাঠিয়ে দেয়। টিনা এসেই দেখে শানকে সবার গানের অনুরোধ করছে, ভাবিকে ডেডিকেট করে। চট জলদি নিচে এসে পাখিকে টানতে টানতে উপরে নিয়ে যায়। ছাদের দরজার আড়ালে দাঁড় করিয়ে দেয় তারা। পাখি বুঝতেও পারে না কি হতে চলেছে। তো হয়ে যাক পাখি ভাবিকে ডেডিকেট করে একটা গান। ছাদের মাঝের কারোর কথায় পাখির চক্ষু চড়গাছ। গান তাও আমার জন্য? দাওয়া ভি লাগে না মুঝে, জবসে দিল কো মেরা তু লাগ হাই। হঠাৎ করতালির শব্দে ধ্যান ভাঙ্গে পাখির। এত সুন্দর গান করেন তিনি। অনেক দিন পর রে ভাই আমাদের শানের কণ্ঠের গান আজ শুনলাম। শান সবার দিকে নজর বুলিয়ে হঠাৎ চোখ আটকে ছাদের দরজার কাছে। পাখির শাড়ির আঁচলের কোনা বাতাসে উড়ছে। তোরা একটু থাক, আমি আসছি বলেই মুচকি হেসে শান দরজার দিকে এগিয়ে যায়। খপ করে পাখির হাত ধরে ফেলে। হকচকিয়ে ওঠে পাখি। টিনা ভয়ে ঢোক গিলতে থাকে। সুযোগ বুঝে দৌড়ে নিচে চলে আসে। লুকিয়ে লুকিয়ে আমার ফ্রেন্ডদের দেখছিলে বুঝি? শান মজার ছলে কথাটা বলে।
অবাক হয়ে যায় পাখি, আমি তো আসিনি, টিনা এনেছে। শান মোহাচ্ছন্ন চোখে চেয়ে থাকে পাখির দিকে। পাখি লজ্জামাখা অবনত মুখটা উপরে তুলে আবার বলে, আপনি অনেক সুন্দর গান করেন। আই লাভ ইউ পাখি। শানের বলা হঠাৎ কথায় স্তম্ভিত হয় পাখি। হাত ছাড়িয়ে নিচে নেমে আসে। পিছনে ফিরে দেখে শান ঠায় দাঁড়িয়ে আছে। পাখি চাপা স্বরে আই লাভ ইউ টু বলেই ফ্লাইং কিস ছুঁড়ে মারে শানের দিকে। শান সরু চোখে সেদিকে চায়। রাতের বেলা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে পাখি। এমন সময় পিছন থেকে দুটো হাত এসে পেটের মাঝ বরাবর থেমে যায়। চুলের গোড়ায় কারো গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে। শ্বাসক্রমেই ভারী হয়ে আসে পাখির। শান এক মুহূর্তের মাঝেই কোলে তুলে নেয় পাখিকে। বিছানায় বসিয়ে বলে, আমার বউটা তাহলে অনেক অ্যাডভান্স হয়ে গেল হুম্মম। ফ্লাইং কিসও করতে জানে। আরো কত কিছুই তো জানে আপনার বউ। তাই বুঝি? শানের ঠোঁটে দুষ্টু হাসি। তাই তো, নির্লিপ্ততা কণ্ঠে জবাব দেয় পাখি। শান পাখির মুখের দিকে আরো এগিয়ে এসে বলে, তা দেখতে হচ্ছে আমার বউ আর কত কি জানে। আরে আরে, কি করছেন? ঘুমাবো না? না হহ। সকাল শুরু হয় পাখির চুলের পানি ছিটায়। পিটপিট করে চোখ খোলে শান। সামনে দাঁড়ানো সদ্য গোসল করা রমণীকে পৃথিবীর সেরা সুন্দরী মনে হচ্ছে তার। তৃপ্তির হাসি ঠোঁটে রেখে জবাব দেয়, আই লাভ ইউ বউ। পাখি ভ্রুকুটি করে বলে, ইদানিং খুব বলা হচ্ছে এই কথাটা, কারণ কি হুমম? কাল রাতে তো মনে হয় 1000 বার বলেছেন। শান উঠতে উঠতে বলে, আমার বউকে আমি সারাদিন বলবো এটা। এর পিছনে কারণ থাকা লাগবে না। পাখিকে পাশ কাটিয়ে শান ওয়াশরুমে চলে যায়। আজ তাড়াতাড়ি মেডিকেলে যেতে হবে পাখি। আমার নাস্তাটা রেডি করো কুইক। শান বলতে বলতেই চুলটা সেট করে নেয়। পাখি দ্রুত নাস্তা রেডি করে শানকে ডাকে। শান নিচে নেমে এসে বুঝতে পারে মা চাচিরা এতক্ষণে রান্নাঘরে চলে এসেছে। শানের লুকটা আজ বেশ অন্যরকম লাগছে পাখির কাছে। কেমন যেন ড্যাশিং লুক টাইপ। গোলমেলে লাগছে পাখি মগজে। ফোনে কারোর সাথে কথা বলছে আর নাস্তা করছে শান। পাখি যে মুখটা গম্ভীর করে চেয়ে আছে সেদিকে খেয়াল নেই তার। আধখাওয়া প্লেটটা পাখিকে ইশারায় দেখিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় শান। পাখির কি যেন হলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। মুখ বাঁকিয়ে মেঝের দিকে এক দৃষ্টে চেয়ে থাকে। শান হঠাৎ এসেই ড্রয়িং রুমের মাঝে ফট করে পাখির ডান গালে চুমু এঁকে আসছি বলে চলে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে পাখির। চারিদিকে চোখ বুলিয়ে নেয় কেউ দেখেছে কিনা। কেউ নেই। মানুষটা কিভাবে যেন সবটা বুঝে যায়। সারাদিনের সমস্ত কাজ শেষ করে বিকেল বেলা বেলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছে পাখি। ক্ষণে ক্ষণে রূপ বদলাচ্ছে আকাশের। মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসে। যেই ভাবা সেই কাজ। বোরখা নিকাবে নিজেকে ঢেকে বেরিয়ে যায় পাখি। শাশুড়ি মাকে সবটা বলে যায়। আমি মিসেস ফয়সাল আহমেদ শান, উনার কেবিনটা কোথায়? পাখি জানতে চায় রিসেপশনিস্ট মেয়েগুলোর কাছে। অবাক হয়ে যায় মেয়ে দুটো। ম্যাম, স্যার তো এসেছিলেন, কিন্তু বিকেল শিফটে উনি ক্লিনিকে বসেছেন। আচ্ছা বলেই পাখি মুচকি হেসে ক্লিনিকের জন্যে বের হয়। শানের কেবিনের সামনে অনেক লোকের ভিড়। অ্যাসিস্ট্যান্ট ছেলেটা বেশ হাঁপিয়ে গেছে দেখলেই বোঝা যায়। পাখি সবার শেষের একটা সিরিয়াল নিয়ে নেয়। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় তবু রোগীর সংখ্যা যেন শেষই হচ্ছে না। এবার বিরক্ত হয় পাখি। আনমনে ভাবতে থাকে, আমার আসারই তো 4 ঘন্টা হলো। কি বিরক্তই না লাগছে তাহলে সার্জন সাহেব কেমনে পারেন এত রোগী হ্যান্ডেল করতে। ভাবতে ভাবতে হাঁফ ছাড়ে পাখি। আজ থেকে আপনার বাড়ি যাবার পর এক্সট্রা কিছু ট্রিটমেন্ট পাবেন সার্জন সাহেব। ক্লান্তি একদম দূর করে দিব।
পাখির ভাবনায় ছেদ পড়ে অ্যাসিস্ট্যান্ট ছেলেটার কথায়। ম্যাডাম আপনার সিরিয়াল কত? 50। ছেলেটা হেসে বলে আপনিই সবার লাস্টে। ভিতরে যান। পাখি ভিতরে ঢুকে দরজাটা হালাকা ভিড়িয়ে দেয়। শান মাথার পিছনে দুহাত এলিয়ে চোখ বন্ধ করে আছে। পাখি ধীর পায়ে এগিয়ে যায় সেদিকে। চোখ বন্ধ রাখা অবস্থাতেই জানতে চায় আপনার সমস্যাগুলো বলুন। পাখির কেমন যেন ভয় ভয় লাগছে। যদি সার্জন সাহেব রেগে যায়। শান কলম হাতে নিয়ে প্যাথের দিকে চেয়ে আছে। রোগীর কোন সাড়া না পেয়ে মাথা তুলে তাকায়। আগাগোড়া মোড়ানো একজন মহিলা। এবার ঝাঝালো কণ্ঠে বলে একে তো মেয়ে মানুষ। সিরিয়াল পড়েছে একবারে শেষে, এখন আবার কথা না বলে চুপচাপ সময় নষ্ট করছেন তাই না? পাখি ভয়ে চমকে ওঠে। আমতা আমতা করে গলার স্বরটা খানিকটা পরিবর্তন করে বলে ডাক্তার সাহেব আমার খুব সমস্যা। শান এক নজর ভালো করে দেখে বলে হ্যাঁ সেটাই তো জানতে চাইছি। বুকে? মানে বুকের বাম পাশে। শান শুকনো ঢোক গিলে বলে কি সমস্যা হয় খুলে বলুন। খুব ব্যথা করে ডাক্তার, খুব চিনচিন করে ব্যথা করে। যখন আমার হাজব্যান্ড কাজে চলে যায় তখন ব্যথাটা বেড়ে যায়। চেয়ার ছেড়ে উঠে শানের একদম কাছে চলে আসে পাখি। আরে করছেনটা কি? বসুন, নিজের চেয়ারে বসুন বলছি। ওখানে বসেই সমস্যার কথা বলুন। পাখির কোন হেলদোল হলো না। শানের ডান হাতটা কলম সমেত চট করে ধরে নিজের বুকের বা পাশে চেপে ধরে ঠিক এখানটায়। পেশেন্টের আচরণে শানের অবস্থা নাজেহাল। কিন্তু মুহূর্তের মাঝেই শানের কি হলো নিজেকে সামলে নিয়ে বলল আচ্ছা বেডে গিয়ে শোন আমি চেক করছি। পাখি ধীর পায়ে বেডের উপর শুয়ে পড়ে। এদিকে শান ইনজেকশনের সিরিঞ্জটা ঝাঁকিয়ে বলে এইটা ইনজেক্ট করার সাথে সাথেই আপনার সব সমস্যা গায়েব হয়ে যাবে। পাখি ভয়ে ঢোক গিলে উঠে বসে। হকচকিয়ে বলে আপনি তো চেক না করেই ট্রিটমেন্ট করছেন। হাতটা যখন টেনে বুকের বা পাশে রাখলেন তখনই বুঝেছি এই রোগের ট্রিটমেন্ট কি হতে পারে। হুমমম। পাখি মুখে মেকি হাসি রেখে বলে আসলে কি হয়েছে? ব্যথাটা সবসময় হয় না, মাঝে মাঝে আর কি। হেহে। শান ওর কোন কথা না শুনেই সিরিঞ্জ নিয়ে এগিয়ে যায়। পাখির চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বুকের কাছে নেয় সিরিঞ্জটা। পাখি চিৎকার করে বলে সার্জন সাহেব আমি আপনার বউ। বলেই নাকে কান্না করে। শান হাস থামিয়ে বলে নিকাব খুলো। পাখি নিকাবটা খুলে রাখে। মুখটা বাংলার পাঁচের মতো রাখে। ঠোঁট দুটো থমকে রেখে পাখি বলে একটু মজা করতে চাইলাম আর আপনি। পাখির কথা শেষ না হতেই শান পাখির অধর ছুঁয়ে বলে বেশি চালাকি আমার সাথে। কপট রাগ দেখিয়ে বলে কতক্ষণ থেকে বাহিরে তুমি? 4 ঘন্টা। রেডিকুলাস গাধি কোথাকার, ইডিওট একটা। এতক্ষণ ধরে সামান্য মজা করার জন্যে কেউ আসে চেম্বারে? পাখি কিছু বলে না। নামাজগুলো কাজা হলো না? শান্তস্বরে জানতে চায় শান। শানের দিকে চোখ তুলে তাকিয়ে বলে না। কেন? আমার ছুটি। শান জোরে নিঃশ্বাসটা ছেড়ে বলে বুঝেছি। মুহূর্তেই মলিন হয়ে যায় শানের মুখ। রাস্তায় পাখিকে চুপচাপ থাকতে দেখে বলে পেইন হচ্ছে খুব? থুমমম থমথমে মুখে জবাব দেয় পাখি। পাখির এই পেইনটা নতুন কিছু না, অনেক আগে থেকেই এটা থেকে থেকে অসহনীয় ব্যথা করে, স্বাভাবিকের চেয়ে একটু বেশি। রাস্তার মাঝে কোন সিন ক্রিয়েট করতে চায় না পাখি, তাই দাঁতে দাঁত চিপে ব্যথা সয়ে যায়। কিছুক্ষণ পর শান একটা ফার্মাসিতে গাড়ি দাঁড় করায়। পাখি অবাক হয়ে যায়। জানালার কাছে এসে বলে এখানে থাকো নরনা, আমি আসছি। এরপর শান একটা বড় ব্যাগে কিছু এনে পাখিকে দেয়। এতগুলো কেন? অবাক চোখে পাখি চেয়ে থাকে।
পাখির দিকে না তাকিয়েই শান জবাব দেয়, 1 বছরের। পাখির চোখ যায় কয়টা পেইন কিলারের দিকে। অন্যরকম আবেশে ভরে ওঠে পাখির চোখ মুখ। পেটের ব্যথাটা এখন তেমন অনুভব হচ্ছে না। উঠে গিয়ে শানের গলায় একটা চুমু এঁকে দিয়ে বলে, আই লাভ ইউ হার্ট সার্জন। শান বিনিময়ে মুচকি হেসে নিজের জবাব জানায়। বাড়িতে ফিরে পাখি ভীষণ অসুস্থ হয়ে পড়ে। একে তো প্রথম দিন, তার উপর আজ টানা 4 ঘন্টা বসে থাকা। কোমর পেট যেন ব্যথায় ছিঁড়ে যাচ্ছে তার। ব্যথায় বারবার কুঁকড়ে যাচ্ছে মেয়েটা। খেতেও যায়নি নিচে। শান খাবার সমেত ঘরে ঢুকে পাখিকে ওই অবস্থায় দেখে ঘাবড়ে যায়। প্লেটটা টেবিলে রেখে দ্রুত এসে পাখিকে ধরে বসায়। চোখের দুকোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে পাখি। শানের ভিতর ভাঙচুর করছে সে অশ্রুর প্রতিটা কণা। কে বলেছিল আমার সাথে মজা করতে? যখন দুপুরে দেখেছ তোমার প্রবলেম হয়েছে তখন কেন গেলা আমার চেম্বারে? এখন কার কষ্ট হচ্ছে? কপট রাগ দেখিয়ে বলে শান। এই মুহূর্তে খাবার খাবে আর তারপর ঔষধ। শানের কথায় পাখি ভয়ে আর কিছু বলতে পারে না। শান নিজে হাতে তাকে খাইয়ে দেয়। পাখি দুহাতে পেট চেপে খাচ্ছে আর মাঝে মাঝে শানকে দেখে চলেছে। বহু কষ্টে অর্ধেকটা খাবার শেষ করতে পারে পাখি। শানও আর বেশি জেদ করে না। একটা মানুষ এত ভালো হতে পারে। আমার জীবনের সবটুকু আমি আপনার নামে লিখে দিলাম হার্ট সার্জন। ঔষধটা নাও। পাখির ভাবনার মাঝে শান ঔষধ এগিয়ে দেয়। কোনোমতে ঔষধটা খেয়ে পেটে চেপে গুটিসুটি মেরে শুয়ে পড়ে পাখি। শান পাখির আধখাওয়া খাবারটা খেয়ে প্লেট নিচে দিয়ে আসে। এরপর করুণ চোখে পাখির দিকে চেয়ে ভাবে, না জানি কত কষ্ট হচ্ছে তোমার। যদি ভাগ নিতে পারতাম। পাখিকে টেনে চিৎ করে শোয়ায় শান। এরপর পাখির পেটের উপর নিজের মাথাটা রেখে বলে, নড়বা না, চুপচাপ থাকতে দাও আমায়। একটু পরে ঠিক হয়ে যাবা। পাখি শানের মাথায় আলগা হাতে বুলিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করে। কিছুক্ষণ পর সত্যিই ব্যথাটা একটু কমে আসে। আর ঘুম চলে আসে পাখির দুচোখে। শানও যে কখন ঘুমিয়ে পড়েছে তা আর বোঝার উপায় থাকে না। ডক্টর নীরাকে? অনুভূতিহীন শান্ত কণ্ঠের প্রশ্ন পাখির। চমকে ওঠে শান। পাখিকে শক্ত করে জড়িয়ে রাখা হাত দুটো আলগা হতে থাকে ধীরে ধীরে। কাঁধের উপর রাখা থুতনিটা আলগা হয়। পায়ের তলার মাটিগুলো যেন খসে খসে যাচ্ছিল। চারদিকে কালবৈশাখীর তাণ্ডব শুরু হয়ে গেল। এই মুহূর্তে শানের মাথায় কোন কিছু কাজ করছে না। বলে দিব সবটা। সবটা। পাখি কি আমায় ভুল বুঝবে? ছেড়ে যাবে? নাকি বিশ্বাস করবে? এমন দিনটার জন্যেই তো সবটা চেপে গেছি ওর থেকে। হাজারো জল্পনা কল্পনায় ব্যথিত হয় শানের মন। আপনাদের বাচ্চাটাকে এভাবে মেরে ফেলতে পারলেন সার্জন সাহেব? শানের কোন প্রতিক্রিয়া না পেয়ে পাখি ফের বলে ওঠে। পাখির বলা শেষের কথাটা শানের কর্ণকুহরে পৌঁছা মাত্রই ভ্রুকুচকে যায়। নিজেকে আর ঠিক রাখতে পারে না সে। পাখির 2 বাহু ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। হোয়াট ডু ইউ মিন বাই বাচ্চা নষ্ট করেছি? কে তোমায় এসব আবোল তাবোল বলেছে? পাখি শানের চোখে চোখ রেখে নির্লিপ্ততা চাহনিতে বলে, আপনার বাচ্চার মা নীরা।
মুচকি হাসির রেখা পাখির ঠোঁটে, যেটার অর্থ খুব ভয়ানক, খুব। শানের বোধগম্য হতে দেরি হয় না। নীরা ঠিক কোন পর্যন্ত বলেছে, নীরা তোমার শেষ পরিণতির সময় হয়েছে। নীরার কথা ভাবতেই চোয়াল শক্ত হয়ে আসে শানের। পাখি হঠাৎ লম্বা লম্বা শ্বাস টেনে দুই হাতে শানের কলার চেপে ধরে শক্ত করে। কয়েক মুহূর্ত চোখ বন্ধ রেখে চোখ খুলে তাকায় শানের চোখের দিকে। শান থমকে যায় পাখির চোখে। ও চোখে আজ আগ্নেয়গিরির দাবানল দাউ দাউ করে জ্বলছে। স্ফুলিঙ্গ যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে চারিদিকে। রক্তবর্ণ চোখ দুটোয় আজ তার জন্যে স্পষ্ট ঘৃণা প্রকাশ পাচ্ছে। অসহায় ভঙ্গিতে চেয়ে থাকে শান তার ভালোবাসার মানুষটির দিকে। আপনার আর নীরার অবৈধ সম্পর্ক ছিল, ফুটফুটে একটা বাচ্চাও এসেছিল। সবটা শেষ করেছেন আপনি। আমার থেকে এ সব কিছুই লুকিয়ে গিয়ে সাধু সেজে সংসার করছেন। আরে ব্লাডি নোংরা লোক, কি করে আমায় ঠকাতে পারলেন? কি করে নীরাকে ধোঁকা দিলেন? বাচ্চাটার কথা একবারও ভাবলেন না? ছিহহ, ধিক্কার জানাই আপনার মতো কাপুরুষকে। শানের পুরো শরীর ঠান্ডা বরফে পরিণত আজ। নীরা এত নিচে নামতে পারল? স্তম্ভিত শান। কোথা থেকে শুরু করবে, কিভাবে পাখিকে সবটা বিশ্বাস করাবে? শানের মগজে কিছুই আসছে না। শুধু স্পষ্ট সত্যবাদী একটা নীরব চাহনিতে চেয়ে আছে শান। শানের প্রতিউত্তর না পেয়ে পাখি আবার বলে, আমি একজন অক্ষম মেয়ে, অ্যাসেক্সুয়াল। দয়া করেছেন আমায়। করুণা। কি জন্যে করেছিলেন বলেন? আমার কাছে সবটা কেন লুকালেন সার্জন সাহেব? কেন লুকালেন? আমার জীবনটা নষ্ট কেন করলেন? আমি তো চাইনি এমন জীবন। আরে আমি তো এখনো মানতেই পারছি না আপনি এত নীচ, এত নোংরা প্রকৃতির। বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়ে পাখি। পাখির কান্নাগুলো চার দেয়াল ভেদ করে বাড়ির প্রত্যেকটা দেয়ালে বাড়ি খাচ্ছিল। পাখির কান্নার বেগ বেড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। কলার ছেড়ে শানের গলাটা শক্ত করে জড়িয়ে ধরে, গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট স্বরে বলে, আমায় মিথ্যে কেন বললেন সার্জন সাহেব? বারবার বলেছি আমায় সত্যটা বলার চেষ্টা করবেন। তা যত কঠিনই হোক তাও এমনটা করতে পারলেন? বলেই হেঁচকি তুলে কান্না করে পাখি। শান হহৎবিহ্বল হয়ে যায়। পাখি যে এত কষ্ট পাবে ভাবতেও পারেনি শান। দুহাতে শক্ত করে জড়িয়ে নেয় পাখিকে। পাখির কান্না থামছে না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকার পর শান আলগোছে পাখিকে নিজের থেকে সরাতে চায়, সবটা বলার জন্যে। পাখি অকস্মাৎ শানের গলায় গভীর চুম্বনে ভরিয়ে তোলে। চুম্বনের গভীরত্ব এতটাই বেশি, শানের সারা শরীরে শীতল শিহরণ বয়ে যায়। অজানা ভালো লাগায় পাখিকে নিজের বুকে পিষে নেয় শান। পাখি এবার পাগলের মতো শানের গলা, ঘাড়, চোখে, মুখে, ঠোঁটে, কপালে অজস্র চুমু এঁকে দেয়। ফোঁস ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছে পাখি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই মানুষটা আমায় খুব ভালোবাসে। কোনোদিনও মিথ্যে বলতেই পারে না, তাই না? আমি কি সব ভুল ভালো কথা ধরে বসে আছি? পাখি আবোল তাবলো বকছে আর চুমুর গতি বাড়িয়ে দিচ্ছে। সে একদম মানতেই পারছে না শান তাকে ধোঁকা দিয়েছে, মিথ্যে বলেছে। এই মুহূর্তে কোন অংশে পাগলের থেকে কম মনে হচ্ছে না পাখিকে। শান ভরকে যায় পাখির অবস্থা দেখে। হঠাৎ কি হলো? পাখি নিজের তলপেট চেপে ধরে একটু সরে আসলো শানের থেকে। চোখ মুখ কুঁচকে যায় পাখির। শান শঙ্কিত মুখে এগিয়ে আসে পাখিকে ধরতে। পাখি, কি হলো তোমার? তোমার সেন্সিটিভ সময় চলছে আর তুমি কি শুরু করলে বলতো? পাখি পেট চেপে কোনোমতে বিছানার কোনায় গিয়ে বসে। এক হাত উঁচিয়ে বলে, ডোন্ট টাচ মি, ডোন্ট ডেয়ার টু ডু দিস। শান থমকে যায়, ভাবনাগুলো এলোমেলো ছোটাছুটি করছে।
ভাবতেও পারছে না সময়টা ঠিক এতটা ঝড় তুলবে। কিছুক্ষণ আগে গত 5 দিনের ন্যায় পাখি এখন আর ভোরবেলা উঠতে পারে না। শান উঠতে দেয় না, না দেয় বারবার উপর নিচে উঠানামা করতে। বিছানায় চেপে রাখে ওকে। আজ পাখির পিরিয়ডের 5 দিন চলছে। পেট ব্যথার ছিটেফোঁটাও নেই আজ। অথচ গতকালকেও কতটা ব্যথায় ছটফট করেছে সে। ঔষধেও কাজ হয়নি। সকাল সকাল শান নামাজ পড়ে জিম করে নাস্তা সারে। এরপর হাতের কিছু কাজ সেরে মেডিকেল বা চেম্বারের উদ্দেশ্যে রেডি হয়। আর এসবটাই বিছানায় কেবলাকান্তের মতো চেয়ে চেয়ে দেখতে হয় পাখিকে। কিছু করার নেই, শানের রাগ খেতে হবে নইলে। আজও তার ব্যতিক্রম হল না। শান রেডি হচ্ছে, পাখি চেয়ে চেয়ে দেখছে মলিন বদনে। আমার এর আগে অনেক বার পিরিয়ড হয়েছে, আর প্রত্যেকটা মেয়েরই হয়। তাদেরকে 5 দিন অবধি বেড রেস্টে থাকতে হয় না। আরে ভাই, বোর ফিল করি, বুঝতে হবে তো নাকি। শানকে শুনিয়ে শুনিয়ে একাই বকবক করছে পাখি। শান সেদিকে কান না দিয়ে ফোন হাতে নিয়ে কাউকে কল দিচ্ছে। কথা বলে ফোনটা দ্রুত সেন্টার টেবিলের উপর রাখে। বেশ তাড়াহুড়োর মাঝে শান, ধুর বাবা, ভাল্লাগে না, বলি ওরে হার্ট সার্জন, আমার জীবনটা পানি পানি বানানোর পায়তারা করছেন বুঝি। আমি উঠে গেলাম, এই যে গেলাম কিন্তু। বলতে বলতেই পা নিচে নামায় পাখি। শান ক্ষিপ্ত চোখে তাকিয়ে পাখির দিকে তেড়ে আসে। কোলে তুলে নেয়, ফট করে। বেশি উড়াউড়ি করো না, ডানা কেটে দিব। সব মেয়ের তোমার মতো স্বাভাবিকের চেয়ে বেশি ব্যথা হয় না। একটু সুস্থ হও, তোমায় ডাক্তারের কাছে নিব। তাই বলে এভাবে আদুরে স্বরে বলে পাখি। হুমম, এভাবে আর এত আদুরে স্বরে কথা বললে কিন্তু কিছুই মানব না, মনে রেখো। ছুটি নিতে বাধ্য হব। শানের কথায় পাখির কান গরম হয়ে যায়। লজ্জায় মাথা নিচু করে। শান পাখিকে অবাক করে, ওরে গালে হালকা করে কামড় দেয়। পাখি আরেকবার আদুরে স্বরে বলে, এই উঠি না, নিচে যাই না। আমার তো ভালো লাগছে না আর এভাবে। বুঝেছি বউ আমার কি চায়, বলতে বলতেই গলা টাইটা ঢিলে করে শান। ফোন হাতে নিয়ে মিছিমিছি বলে, মিটিংটা ক্যান্সেল করে দাও। পাখির চোখ রসগোল্লার মতো হয়ে যায়। দুহাতে ঠেলে সরিয়ে দেয় শানকে। বজ্জাত লোক, হারামি লোক, খাটাস একটা। জান তো জান, নামবো না আমি প্রমিজ। শান মুচকি হেসে পাখির কপালে গাঢ় চুমু এঁকে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। শানের যাওয়া নিশ্চিত করে কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর পাখি বিছানা ছেড়ে ওঠে। গত দিনগুলো এটাই করেছে সে। এরপর উঠে ঘর দোর গোছানো শুরু করে। হঠাৎ খেয়াল পড়ে সেন্টার টেবিলে ফোনটা রেখে চলে যায় শান। মুচকি হেসে ফোনটা নিয়ে ভালো করে রেখে দেয়। স্বামীহা তখন নিজের ঘর থেকে বের হয়। চোখ পড়ে পাখির দিকে। নজর বুলিয়ে বুঝতে পারে ও ঘরে একা। নিশ্চিত হবার জন্যে ধীর পায়ে ঘরে ঢোকে। একা একা কি করো, শুনলাম তুমি নাকি অসুস্থ। স্বামীহার কথায় পিছু ফিরে তাকায় পাখি। ভাবি, ভিতরে আসেন না। না ভাই থাক, ভিতরে যাব না। তোমার বর যা সেন্সিটিভ পারসন, তোমাকে তো কারোর সাথে মিশতে দেয় না। সেরকমটা তো আমার মনে হয় না ভাবি। শান কোথায়? মাত্রই চলে গেল। একথা ওকথায় স্বামীহা শানের অতীতের সামান্য একটু অংশ পাখির সামনে বলে। তা শান তোমায় কিছু বলেনি ওর কথা? কি ব্যাপারে? সবটাই তো শেয়ার করে আমার সাথে। ওর জন্যে তো হাজার হাজার মেয়ে পাগল ছিল। ও কাউকে পাত্তা দিত না। পরে অবশ্য
থাক ভাই, শান যেহেতু কিছু বলেনি আমিও বলতে চাই না। মিছেমিছি কারো দোষ ঘাড়ে না নিই। স্বামীহার আধো কথায় অবাক হয় পাখি। এমনি একটা কথা দাদি যেন বলেছিল বিয়ের কিছুদিন পর। কেউ কি ছিল উনার লাইফে নাকি এখনো আছে? তার কথা তো সবাই জানে মনে হয়, তাহলে আমার কাছে চেপে গেল কেন? নীর নামে কে ছিল? কিরে কোথায় হারালে? স্বামীহার কথায় পাখির ভাবনা ভাঙ্গে। ভাবি থামলেন যে। বলুন না নীরকে। স্বামীহা সরু সরু চোখে তাকায়। কিছু না বলেই নিজের ঘরে চলে যায় স্বামীহা। স্বামীহা পাখিহা করে চেয়ে থাকে নীরার যাওয়ার দিকে। অজানা আতঙ্ক গ্রাস করে পাখিকে। আমার ওর স্বপ্নটা সত্যি হবে না তো ভাবতেই চোখের কোণ ভরাট হয় পাখির। মরে যাব উনাকে ছাড়া। আমার নেশা উনি। চট করে জলটা মুছে নিয়ে ফোনের দিকে এগিয়ে যায়। একটা নম্বর থেকে কল করা হচ্ছে। সচরাচর পাখির ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে না। দ্বিধাদ্বন্দ্বে ভোগে পাখি। কলটা কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে পাখি। স্বামীহার আধো কথায় অবাক হয় পাখি। এমনি একটা কথা দাদি যেন বলেছিল বিয়ের কিছুদিন পর। কেউ কি ছিল উনার লাইফে নাকি এখনো আছে? তার কথা তো সবাই জানে মনে হয়, তাহলে আমার কাছে চেপে গেল কেন? নীর নামে কে ছিল? কিরে কোথায় হারালে? স্বামীহার কথায় পাখির ভাবনা ভাঙ্গে। ভাবি থামলেন যে। বলুন না নীরকে। স্বামীহা সরু সরু চোখে তাকায়। কিছু না বলেই নিজের ঘরে চলে যায় স্বামীহা। পাখিহা করে চেয়ে থাকে নীরার যাওয়ার দিকে। অজানা আতঙ্ক গ্রাস করে পাখিকে। আমার ওর স্বপ্নটা সত্যি হবে না তো ভাবতেই চোখের কোণ ভরাট হয় পাখির। মরে যাব উনাকে ছাড়া। আমার নেশা উনি। চট করে জলটা মুছে নিয়ে ফোনের দিকে এগিয়ে যায়। একটা নম্বর থেকে কল করা হচ্ছে। সচরাচর পাখির ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে না। দ্বিধাদ্বন্দ্বে ভোগে পাখি। কলটা কেটে যায়। আবার কল আসতেই রিসিভ করে পাখি। আসসালামু আলাইকুম, জি কে বলছেন? ডক্টর নীরা, সালামের জবাবটা না দিয়ে থমথমে গলায় বলে সে। শানের সাথে ওই ঘটনার আজ 7 দিন হলো, তবুও যেন এখনো দাবানলের মতো রাগটা দাউ দাউ করছে নীরার। জি বলুন। উনি তো বাসায় নেই। মেডিকেলে আছেন। জানি। দরকারটা তোমার সাথে। আমার সাথে? পাখি অবাক হয়ে যায়। আনমনে ভাবতে থাকে আমার সাথে আবার কিসের দরকার? হ্যাঁ বলুন। শান তোমায় আমার ব্যাপারে কিছুই জানায়নি তাই না? নীরার এই কথায় পাখি স্বামীহার কথা মেলায়। স্বামীহা ভাবি তো নীর বলেই থামলেন। আরে এনার নাম তো নীরা। তারা মানে এনার কথাই বলতে চাইছিল। তার মানে ইনি সেই। আচ্ছা, প্রথম যেদিন চেম্বারে গেলাম সেদিন তো উনাদের মাঝে অন্যরকম কিছু কথা হয়েছিল। সত্যিই কি ইনি আমার সার্জনের ভালোবাসা ছিলেন? থমকে যায় পাখি। জানি কি ভাবছো তুমি। হ্যাঁ, আমিই সেই নীরা, যার পিছনে একসময়ের সকল মেয়েদের ক্রাশ শান ঘুর ঘুর করত কুত্তার মতো। মাইন্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, কপট রাখে ক্ষিপ্ত হয় পাখি। এত জলে। তারপরের কথাগুলো শুনলে ওই ফেরেশতা নামক মানুষ রূপী শয়তানটার আসল রূপ দেখতে পাবা। আপনি আপনার সীমা পেরিয়ে যাচ্ছেন। একান্ত কিছু বলার থাকলে বলুন, নয়তো কলটা কাটবো আমি। এসব ফালতু কথা শোনার সময় নেই আমার। রাগে যেন গা জ্বলে যাচ্ছে পাখির। তবে কিছু অজানা একটা কিছুই যে আজ জানতে হবে, তার জন্যে শরীর কাঁপছে ওর। না জানি কত কঠিন হয় সেই অজানা জিনিস। শান আর আমার মাঝে দীর্ঘ 3 বছরের সম্পর্ক ছিল। 3 বছরে অনেকবার আমরা রুম ডেট করি, তাও শানের জেদে। স্টপ দিস ননসেন্স।
চুপ করুন আপনি, নির্লজ্জ বেহা মেয়ে। লজ্জা করে না এসব বলতে, তাও মিথ্যে মিথ্যে। নীরার বেহায়াপনা কথায় পাখি আর রাগটা কন্ট্রোল করতে পারছিল না। গড়গড় করে কি বলল নিজেও বুঝতে পারল না। কোনটা মিথ্যে মনে হচ্ছে তোমার কাছে? ওকে ফাইন, ওই বাড়িতে যতগুলো সদস্য আছে ইভেন সুমিও, সবাই আমার ব্যাপারে জানে। তাদের কাউকে আশকো করিও, আনসার পাবা। তাই তো টিনাও সেদিন আমতা আমতা করেছিল। দাদিজানের কথা শেষ না হতেই টিনা সেদিন তাকে টেনে নিয়ে গেল। আজ স্বামীহা ভাবি পলকহীন চোখে জল গড়িয়ে পড়ছে আর নিজের মনেই ভাবছে সে, কিন্তু সার্জন সাহেব আমায় কখনো মিথ্যে বলবেন না, আমার বিশ্বাস আছে। কি ভাবছো জানি না, তবে আমার কথাই সত্য। পারলে শানের থেকে জিজ্ঞাসা করিও। যাই হোক, আমি কিছু বলতে চাই তোমাকে। নট ইন্টারেস্টেড টু হেয়ার। হা হা হা, ইউ হ্যাভ টু পাখি। নীরা আবার গড়গড় করে বলতে থাকে, শান আমার জন্যে এতই পাগল ছিল যে মেডিকেল কলেজের গার্লস হোস্টেলের বাথরুমে দেখা করতে এসেছিল লুকিয়ে, মাঝরাস্তায় প্রপোজ করা, একে অপরকে সময় দেয়। এর মাঝে আমরা দুজন দুজনার প্রতি আকর্ষণ অনুভব করি, যা হয় আর কি সচরাচর সব কাপলদের মাঝে। তো একদিন আমরা রুম। থামুন প্লিজ, আমি এসব শুনতে চাই না, কান্নাজড়িত গলায় বলে পাখি। তোমায় শুনতে হবে পাখি, নয়তো শানের আসল রূপ কখনোই সামনে থেকে বুঝতে পারবা না। ফুপিয়ে কেঁদেই চলেছে পাখি। বিশ্বাসের সমস্ত দেয়াল যেন ধসে গেল। পাখি, আমাদের একটা বাবুও এসেছিল, যেটা শান আমায় নষ্ট করতে বাধ্য করাই। আর কিছুদিন পর সম্পর্কটা নষ্ট করে দেয়, শান্তভাবে কান্নাজড়িত কণ্ঠে বলে নীরা। পাখির এবার আর সহ্য হচ্ছে না, জোরে জোরে কেঁদে দেয়। তুমি ওর জীবনে এসেছো, এক ছাদের নিচে আছো, তাই হয়তো মায়া জন্মেছে। আর তার ফলে তোমার এক্সট্রা যত্ন নেয়া, আদর করা এসব। আর চোখের সামনে কোন নারী থাকলে সব পুরুষই তাকে পাবার আকাঙ্ক্ষা রাখে, যত কুৎসিতই হোক। পাখির কান্নার গতি বেড়ে গেল। নীরা আবার বলতে শুরু করে, আরে শান, শানের পরিবার তো তোমায় করুণা করেছে। নয়তো তোমার মতো অ্যাসেক্সুয়ালিটি রোগের একজন অ্যাসেক্সুয়াল পার্সনের সাথে কেউ ঘর করে? পাখি নীরার কথা বুঝতে পারে না। কান্না থামিয়ে অবাক হয়ে জানতে চায়, মানে? নীরা এরপর আর কোন কিছুই বাদ রাখে না। প্রথম থেকে শেষ অবধি সবটাই পাখিকে বলে দেয়। সবকিছু এত পরিষ্কারভাবে জানার পর পাখির পৃথিবী যেন থমকে যায়। চোখের সামনে ঘোর অন্ধকার সবকিছু। মাথা ভন ভন করে ওঠে। মুহূর্তেই যেন মাথা কাজ করা বন্ধ করে দেয়। অন্ধকারটা গাঢ় থেকে গাঢ়তর হয়। জ্ঞানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। ফোনটা পড়ে যায় মেঝেতে, লুটিয়ে পড়ে নিজ। পাখির কান্নার শব্দে টিনা ততক্ষণে কান থেকে হেডফোনটা খুলে শানের ঘরের দিকে এগোয়। দরজায় দাঁড়িয়ে অবাক হয়ে দেখে পাখিকে। নিচে ডাকতে যায় সবাইকে। বিছানায় শুইয়ে দেয়া হয় পাখিকে। চিন্তিত চোখে মুখে শর্মিলা বেগম ছেলেকে ফোন দেয়, কিন্তু কল যায় না। শানের চাচিমা পাখির মুখে ২-৩ বার পানির ঝাপটা দিতেই পিটপিট করে চোখ খোলে পাখি। লাল চোখ দুটো যেন নিষ্প্রাণ আজ। পাখিকে জিজ্ঞাসা করা হলে কোন জবাব দেয় না সে। স্বামীহা বেশ বুঝতে পেরেছে কিসের জন্যে ওর এ অবস্থা। মা, আমি একটু ঘুমাবো, শরীরটা ভালো লাগছে না, মিথ্যা বলে পরোক্ষভাবে সবাইকে ঘর ছাড়তে বলে পাখি। শর্মিলা বেগম বুঝতে পেরে পাখির মাথায় হাত বুলিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। পাখি ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। আয়নার সামনে বসে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। একটু আগের ঘটনাটাকে নিছকই হ্যালুসিনেশন ভাবতে চায় সে। নিজেকে ব্যস্ত রাখতে ব্যস্ত হয়ে পড়ে পাখি। শানের আছড়িয়ে দেয়া চুলগুলো পুনরায় আছড়ে নেয়। চোখে মোটা করে কাজল এঁকে দেয়।
ওড়নাটা বারবার এপাশ ওপাশ করে ঠিক করে। এরপর লম্বা আয়নাটার সামনে নিজের পা থেকে মাথা পর্যন্ত বারবার দেখে নিয়ে ঠায় দাঁড়িয়ে থাকে আয়নার সামনে। আচমকা কেউ পেটের উপর কারো পুরুষালী হাতের শক্ত বাঁধন আর কাঁধে খোঁচা খোঁচা দাড়ি সমেত থুতনিটা রাখে। আয়না ভেদ করে সেদিকে চায় পাখি। বুঝতে অসুবিধা হয় না মানুষটা তার নেশা। তারই সার্জন সাহেব। অনুভূতিহীন চোখে আয়নার পুরুষ প্রতিবিম্বটার দিকে তাকিয়ে পাখি জানতে চায় ফিরে এলেন যে। ফোন নিতে না হোক ঘোরলাগা কণ্ঠের জবাব শানের। তাহলে মিটিং ক্যান্সেল, ভাবলাম আমার বউটার সাথে একটু টাইম স্পেন্ড করব আজ, তাই তাড়াতাড়ি চলে এলাম। খুশি হওনি? হ্যাঁ অনন্যে। কে বলতে পারবে এই এত সুন্দর মুখটার আড়ালে কত জঘন্য কেউ লুকিয়ে আনমনে ভাবতে থাকে পাখি। শান ওভাবেই ধরে রাখে পাখিকে। ও আমার সার্জন সাহেব। বলো না জান, এত করুণ স্বরে কেন ডাকছো হুমম? নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো যে বলেই পাখিকে আরো মিশিয়ে নেয় নিজের কাছে। ডক্টর নীরাকে। পাখি প্লিজ লিসেন টু মি, আগে তুমি চুপ করো। তোমার সমস্যা হচ্ছে ড্যামিট। আমায় একটু সময় দাও, আমি সবটা বুঝিয়ে বলবো তোমায়। এতদিন কেন বলেননি কিছু? সেদিন রাতে কেন বললেন না কিছু? কেন আমার জীবনটা এত জটিল করে দিলেন? পেট চেপে ধরে চোখ মুখ কুঁচকে বলে পাখি। দম বন্ধ হয়ে আসছে পাখির। চোখে সবটাই অন্ধকার লাগছে। মাথা চক্কর দিচ্ছে বারবার। চোখ বন্ধ করে শরীরের পুরো ভার হাওয়ার উপর ছেড়ে দেয়। শান দ্রুত এসে জড়িয়ে নেয় পাখিকে। চোখ আস্তে আস্তে খুলে শানের চোখের দিকে চেয়ে থাকে পাখি। প্লিজ পাখি প্লিজ, লেট মি ক্লারিফাই। তারপর যদি মনে হয় আমাকে বিশ্বাস করে ঠকেছ তো তার জন্যে যা শাস্তি দেবে মেনে নেব। কথাটা বলতে শানের কয়েকবার বাধল। ভয় হচ্ছে সবটা বিশ্বাস করবে তো পাখি। পাখি দুহাতে গলা জড়িয়ে ফুরবল কণ্ঠে বলে, আমি তো আপনাকেই বিশ্বাস করতে চাই সার্জন সাহেব। তাহলে কেন নীরার প্রসঙ্গে নিশ্চুপ থাকলেন আপনি এবং আপনার পরিবার? শান পাখির মাথায় হাত বুলিয়ে এক গ্লাস পানি এগিয়ে দেয়। পাখি তৃষ্ণার্ত কাকের মতো পানিটা খেয়ে শরীরে সামান্য শক্তি অর্জন করে। বিছানায় বসে মেঝের দিকে চেয়ে থাকে একদৃষ্টে। পাখি না পারছে শানকে অবিশ্বাস করতে, না পারছে নীরার কথাগুলো অবিশ্বাস করতে। বিশ্বাসের এই পরীক্ষায় ঝুলন্ত অবস্থায় পড়ে আছে। শান মেঝেতে হাঁটু গেড়ে বসে পাখির হাত দুটো নিজের হাতে নেয়। অসহায় চোখে তাকিয়ে থাকে পাখির দিকে। পাখি তার নজরে নজর রেখে বলে, আগে আমায় সবটা বলবেন, তারপর ছুঁইবেন আমায়। আমি আপনাকে বিশ্বাস করি সার্জন সাহেব, কিন্তু নীরার কথাকে অবিশ্বাস করতেও পারছি না। বুঝতে পেরেছেন আমি কতটা যন্ত্রণায় আছি? শান লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ছেড়ে পাখিকে বলে, চলো। কোথায়? শান পাখির প্রশ্নের কোন জবাব না দিয়ে হাত টেনে গাড়ির কাছে চলে যায়। গাড়ি ড্রাইভ করে চলে আসে শহর থেকে অনেকটা দূরে। ঘণ্টা দুয়েকের মতো সময় পেরিয়ে গাড়ি থামে নির্জন নিরিবিলি এক বিশাল বিলের কাছে। দূর দূরান্তে কোন বাড়িঘর দেখা যাচ্ছে না, মানুষজন তো দূরের কথা। বিলের মাঝে হাজার পদ্মফুলের মেলা। প্রাণ যেন জুড়িয়ে যায়। সারা রাস্তা পাখি শুধু কেঁদেই এসেছে। শানও আগ বাড়িয়ে কোন কথা বলেনি। গাড়ি থেকে নেমে চারিদিকে চেয়ে দেখে দৃষ্টি আজ অসীমে। শিরশিরে বাতাস, হালকা মেঘ আকাশে। নিচে লাল পদ্মের সমারোহ। চোখ জুড়িয়ে যায় পাখির। নিজের সাথে ঘটা কিছুক্ষণ আগের সব ঘটনা বেমালুম ভুলে যায় সে। শান অপলকে চেয়ে দেখে পাখিকে। বিল থেকে কয়েকটা পদ্ম এনে হাতে তুলে দেয় পাখির হাতে। শানের কাজে সম্বিত ফেরে চোখ সরিয়ে মুখ ফিরিয়ে নেয় পাখি।
শান মুচকি হেসে ফুলগুলো গাড়িতে রাখে। আমার একটা অতীত ছিল পাখি। আমি জানি কথাগুলো বলা তোমায় জরুরি ছিল। বিশ্বাস করো, কয়েকবার বলতেও চেয়েছিলাম, কিন্তু ভয় হতো, হ্যাঁ ভয় হতো যদি আমায় মেনে না নাও। কারণ ততদিনে আমি তোমার মায়ে পড়ে গেছি, আটকে গেছি তোমার ভালোবাসার শিকলে। আর সময়ও পাইনি সবটা বলার। শান গড়গড় করে কথাগুলো বলে প্যান্টের পকেটে দুহাত গুজে বিলের দিকে চেয়ে থাকে। পাখি অপলকে আকাশের দিকে চেয়ে থাকে। শান পাখির কোন প্রতিক্রিয়া না পেয়ে আবার বলে, ঢাকা মেডিকেলে অ্যাডমিশন নেয়ার 2 সেমিস্টার পর নীরার সাথে পরিচয়। ওদের ডিপার্টমেন্ট আলাদা ছিল, তাই হয়তো এর আগে দেখা হয়নি। কোন একদিন লাইব্রেরিতে ওকে দেখি আমি। কলেজে আমার দেখা সেরা সুন্দরী নারী ছিল ও। প্রথম দেখায় একটু ভালো লেগে যায়। বুঝতে পারিনি ওই সৌন্দর্যের আড়ালে কত কুৎসিত একটা নারীমন লুকায়িত ছিল। আমার চোখে নিজের জন্যে ভালো লাগাটা নীরা বুঝতে পেরেছিল। তারই ফায়দা লুটেছিল সে। খোঁজ নিয়ে জানতে পারি সুন্দরী হওয়ায় অনেক ছেলের ক্রাশ ছিল। এদিকে কলেজে আমার লুক 2 সেমিস্টারের রেজাল্ট টপে ছিল বলে সবার নজরে পড়তাম। তার উপর কলেজে আমার একটা পাওয়ার ছিল, কারণ উপাচার্য বাবার প্রিয় বন্ধু ছিল। আমার ব্যাপারে নীরা এসব খোঁজ খবর নেয়। এরপর সময়ে অসময়ে আমার সামনে আসা, মুচকি হেসে ইমপ্রেস করা, নতুন নতুন লুকে নতুন ফ্যাশনে আমার কাছে ধরা দিত। নীরার এসব কর্মকাণ্ড আমার পরে আর ভালো লাগছিল না। কেমন যেন ছ্যাঁচড়ামি লাগছিল। এড়িয়ে চলার চেষ্টা করতাম। শান এটুকু বলে তাকিয়ে দেখে পাখির দিকে। নিজের স্বামীর এসব কথা কোন মেয়েই সহ্য করবে না, পাখিও ব্যতিক্রম নয়। ঢোক গিলে চোখের পানি মুছে নেয়। শান দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, কিছুদিন পর বাড়ি থেকে মা ফোন করে, ভাইয়া নাকি দিনাজপুর থেকে মেয়ে ভাগিয়ে বিয়ে করেছে। বাড়ি যেতে হবে তাড়াতাড়ি। হোস্টেল বন্ধ, তাই দ্রুতই বাড়ি এলাম। সত্যিই ফয়েজ ভাইয়া বিয়ে করেছে। ততদিনে সবটা মেনে নেয়া ছাড়া কোন উপায় ছিল না। পরে ধুমধাম করে ভাইয়ার বিয়ের অনুষ্ঠান করি। বিয়েতে চোখ আটকে যায় লাল গাউন পরিহিতা একটা মেয়ের উপর। লাল টুকটুকে সাজে লাল পরি লাগছিল। চোখ সরাতে গিয়ে বুঝতে পারলাম মেয়েটা আমার পরিচিত। কলেজের সেই মেয়ে নীরা। খোঁজ নিয়ে জানতে পারি নীরা ভাইয়ার একমাত্র শ্যালিকা। মনের মাঝে অজানা ভালো লাগা ছেয়ে যায়। পারিপার্শ্বিকতা আর তার সেদিনের রূপ দেখে আমি প্রেমে পড়ে যাই। বিয়ের আয়োজনের মাঝেই নীরাও বুঝতে পারে আমরা আত্মীয়। এরপর ফোন নম্বরের আদান প্রদান। কলেজের ছুটি শেষ হলে দুজনেই চলে আসি ঢাকায়। বেশ জমে উঠেছিল আমার প্রেম। এত গভীরে যেতে হবে না, কত জমেছিল তাও জানতে চাচ্ছি না, কাদো কাদো গলায় বলে পাখি। শান থেমে যায়। কিছুক্ষণ থেমে আবার বলে, কিছুদিন যাওয়ার পর বুঝতে পারি নীরা আগের মতো নেই। আগের মতো কেয়ার নেই, ফোনে কথা বলতে চায় না। শুধু পড়াশোনার দোহাই দিয়ে ফোন কেটে দিত। আবার কিছুদিন পর সবটা আগের মতো ঠিক হয়ে যেত। কলেজে আমার ক্ষমতাটার অপব্যবহারও করত মাঝে মাঝে। আমি শুনতাম কিন্তু কিছু বলতে পারতাম না। এভাবে সময় দ্রুত চলে যেতে লাগলো। বুঝতে পারলাম তৃতীয় সেমিস্টারের একদম পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছি। এদিকে ততদিনে আমার পড়াশোনার 12 বেজে গেছে। সারাক্ষণ শুধু নীরার কথা ভাবতাম, কখন কথা বলবো, কখন এক নজর দেখব। এসবই ছিল আমার ভাবনার কেন্দ্রবিন্দু। ফলাফল কোনোমতে টেনেটুনে পাশ করলাম। আর টপ স্থান লাভ করল আমার বেস্ট ফ্রেন্ড নাবিদ। হ্যাঁ, সেই নাবিদ যার ওয়াইফ কিছুদিন আগে পালিয়ে গেছিল। লজ্জায় কারোর সামনে যেতে পারলাম না। শুরু করলাম রাত জেগে আগের ন্যায় পড়াশোনা করা। নাবিদ এসব দেখে কেমন যেন অবাক হতে লাগল। একদিন পড়ার সময় রাত তখন 2টা বাজে, হঠাৎ নীরা ফোন করে বলছে তার সাথে এখন দেখা করতে হবে রাইট নাও।
আমি স্ট্রিক্টলি বলে দিয়েছিলাম পারবো না, পসিবল না। নীরা অনেক কান্নাকাটি করে বলেছিল, রাতে তোমায় নিয়ে বাজে স্বপ্ন দেখলাম শান, তাই এখনই দেখা করব তোমার সাথে। আবেগের জোয়ারে ভাসলাম নীরার কথায়। বইপত্র গুছিয়ে রেখে চললাম নীরার হোস্টেলের দিকে। গার্লস হোস্টেল থেকে এত রাত্রে বের হওয়া কোনোদিন সম্ভব না। তাই নীরাকে বললাম কি করব, ও বলল হোস্টেলের বাথরুমের পাইপ বেয়ে উঠে বাথরুমের পাশে বেলকনির দরজাটা খুলে রাখছি, তুমি চলে আসো। কেন জানি না ওই সময় মান সম্মানের ছিটাফোঁটা ভয়ও ছিল না। প্রেমে পড়লে নাকি বিবেক লোপ পায়, আমারও তাই হলো। উঠে পড়লাম গার্লস হোস্টেলের বাথরুমে। উঠেই বুঝতে পেরেছি নীরা সামনে দাঁড়ানো। শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে লাগল। শান থেমে যায়, কারণ এরপরের ঘটনা সত্যিই একজন স্ত্রীর কাছে বিব্রতকর। থামলেন যে, বলুন কি হলো তারপর। সেদিন আমি হতভম্বের ন্যায় দাঁড়িয়ে থাকি নীরার সামনে তার কর্মকাণ্ডে। নীরা প্রথম সেদিন আমার ঠোঁটে ছিহহ, বিয়ের আগে এত নোংরামি। মুখ কুঁচকে বলে পাখি। শান আবার বলে, কিছুক্ষণ পর হোস্টেলের কেয়ারটেকার আন্টি আরও দুজন মেয়ে সহ এদিকে এগিয়ে আসে। পায়ের আওয়াজে বুঝতে পারি তারা আমাদের খুব নিকটে। নীরা আমাকে মেইন গেট দিয়ে বের হতে বলে নিজে দৌড়ে রুমে চলে যায়। বুঝতে পারছিলাম না কি করব। তবে এটা বুঝেছি ফাঁদে পড়েছি আমি। হয়তো ক্যারিয়ার শেষ আমার। তবুও চারিদিকে চেয়ে মেইন গেইটে এগিয়ে গেলাম। দারোয়ান ঘুমাচ্ছে নাক ডেকে। দ্রুত লক খুলে বেরিয়ে গেলাম। যা হবার তাই হলো, জেগে গেল পুরো হোস্টেল। আমার অবয়ব দেখে কারোরই চিনতে অসুবিধা হলো না আমিকে। ভোর হতে হতে সবার কানাকানি শুরু হলো, তবে কেউ কিছু বলতে পারল না। ওই যে বললাম উপাচার্যের ক্ষমতা ছিল আমার কাছে। ওই ঘটনার পর আমাদের সম্পর্ক বেশ ভালোই চলছিল। জীবনে প্রথম কোন মেয়েকে ওভাবে স্পর্শ করেছি। নীরাকে বড্ড ভালোবাসতাম, ওর শরীরকে নয়। তাই হাজার সুযোগ থাকার পরে কখনো মনে খারাপ চিন্তার উদয় হতো না। নিজের মাসের খরচের 1/3 চলে যেত নীরার পিছনে। কিছুদিন পর আমার ফ্রেন্ড পাপড়ি জানায় সেদিন নাকি নীরা কয়েকজন বান্ধবীর সাথে 10,000-এর বাজি ধরেছিল। বাজিটা ছিল আমায় গার্লস হোস্টেলের বাথরুমে নেয়া। নীরা জিতে গিয়েছিল সেদিন। পাপড়ির কথা বিশ্বাস করলাম না। তবুও নীরাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু কাণ্ড ঘটল পুরো উল্টা। রাগে ক্ষোভে নীরা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আর আমি পাগলের মতো হয়ে গেলাম। বুঝতে পারলাম এতদিনে আমি আর আগের শান নেই। পুরোই দেবদাস হয়ে গেছি। দিনের পর দিন ফোন দিতাম, নীরা রিসিভ করত না। মান সম্মান সব একপাশে রেখে ওদের হোস্টেলের গেইটে দাঁড়িয়ে থাকতাম একটু কথা বলবো বলে। কলেজে আসলে ক্লাস ফাঁকি দিয়ে নীরার ক্লাসে উকি দিতাম। এসবে নীরা একদিন বিরক্ত হয়ে বলেছিল, আজ রাত 12টায়, ঠিক 12টায় হোস্টেলের সামনে লাল গোলাপ হাতে দাঁড়িয়ে থাকবা। ওর কথা অনুযায়ী তাই করলাম। আর ও বেলকনিতে কয়েকজন বান্ধবীসহ দাঁড়িয়ে দেখছিল আর যে তার হাসি হাসছিল। পরে জানতে পারি সেটাও নাকি বাজি ছিল। কিন্তু বিশ্বাস করো পাখি, নীরাকে এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম যে বাকি দুনিয়ার সবার কথা মিথ্যে মনে হতো। আমার ধ্যানে জ্ঞানে পুরোটা সময় শুধু নীরা নীরা আর নীরাই ছিল। তবে এবার আর পড়াশোনার ক্ষতি হতে দিলাম না। চালিয়ে গেলাম আপন গতিতে। ফলাফল স্বরূপ চতুর্থ সেমিস্টারে ফিরে পেলাম আমার আগের পজিশন, টপ পজিশন। নাবিদ যেন কিছুতেই মানতে পারল না এটা। বুঝতাম ও আমায় হিংসা করত, কিন্তু আমি ওকে কখনো হিংসা করতাম না। ভালোবাসতাম খুব। সবসময় সব নোট দিয়ে সাহায্য করতাম। কিন্তু কি বলতো, নিজের মেধার পরিধি কম থাকলে যা হয় তাই হলো। নাবিদ আমাকে টপকাতে পারল না। অবশ্য কখনোই মুখে কিছু বলতো না।
নিজের ভাইয়ের মতো আচরণ করত। গত 2 বছরে বাড়িতে সবটা জেনেছে আমার আর নীরার ব্যাপারে। সবাই রাজিও, কারণ স্বামীহা ভাবি খুব ভালো, তার বোনও নিশ্চয়ই ভালো হবে। একদিন মা গেল আমার কলেজে খোঁজ খবর নিতে। রাস্তায় রিকশায় করে গা ঘেঁষে বসতে দেখেছিল নীরাকে, তাও অন্য একটা ছেলের সাথে। মা অবাক হয়ে দেখেছে সেদিন, কারণ কাপল ছাড়া কখনো কেউ ওভাবে বসতে পারবে না। মা সেদিন রাগে ফুঁসতে ফুঁসতে আমার রুমে ঢুকে সবটা আমায় বলে। বিশ্বাস করো পাখি, আমার নিজের মায়ের কথাও সেদিন মিথ্যে মনে হয়েছে। যা তা বলেছি মাকে। কষ্ট পেয়ে মা বাড়ি চলে যাওয়ার জন্যে উঠেছিল। দরজায় গিয়ে ঠায় দাঁড়ায়, কারণ নীরাকে যার সাথে ঘুরতে দেখেছে সেই ছেলে দরজায় দাঁড়ানো। নাবিদও বুঝতে পারেনি মা এসেছে। ইনফ্যাক্ট মা এর আগে নাবিদকে দেখেনি। এই তো এই ছেলেই ছিল নীরার সাথে। মায়ের কথায় অবনত মাথা তুলে দেখি নাবিদ দাঁড়ানো, শুকনো মুখে ঢোক গিলছে আর নজর এদিক সেদিকে করছে। আমি ভ্রুকুচকে বললাম, নাবিদ। আরে দোস্ত আর বলিস না, পাপড়ির কয়েকটা নোটস নাকি নীরার কাছে ছিল, সেটাই পাপড়ি ওদের হোস্টেলে আমায় আনতে পাঠিয়েছিল। পরে নীরা বলল, নাবিদ আমাকে একটু কলেজ অবধি রিকশায় লিফট দিবা। আমি না করিনি। দুজন একসাথে চলে এসেছি, তাই হয়তো আন্টি দেখেছে। মায়েরা নাকি সব বোঝে, সেদিন নাবিদের ছলনাও মা বুঝে যায়। কিন্তু বুঝতে পারিনি আমি। একদিকে বেস্ট ফ্রেন্ড, অন্যদিকে ভালোবাসা। কাউকেই অবিশ্বাস করা সম্ভব নয়। মাকে হেসে বললাম, দেখলে মা, ওটা নাবিদ ছিল, আমার বেস্ট ফ্রেন্ড। আর তুমি তো নাবিদকে আগে দেখোনি, তাই চিনতে পারোনি। মা কি বুঝলো না বুঝলো জানি না, শুধু হুমম বলেছিল সেদিন। কিছুদিন পর একে একে সবার মাঝে কলেজে একটা ব্যাপার কানাকানি হয়ে গেল। নীরা কারোর সাথে ল্যাবরেটরি রুমে নাজুক অবস্থায় ধরা পড়েছে। কিন্তু কথাটা কেউ ডিরেক্ট বলার সাহস পায়নি আমায়। পাপড়ি আমতা আমতা করে বলেছিল। আমি সেদিন রেগে তেড়ে গিয়েছিলাম পাপড়িকে মারতে। দিনে দিনে কথাটা ক্যাম্পাসে ছড়িয়ে গেল বুলেটের গতিতে। কিন্তু কার সাথে ছিল ল্যাবরেটরির রুমে তা কেউ বলতে পারে না। শত দ্বিধাদ্বন্দ্ব ভুলে সেদিন নীরাকে বললাম, নীরা, কলেজে রুমর ছড়িয়েছে, তার ব্যাপারে তুমি কতটা জানো? তুমি আমায় সন্দেহ করছো শান? কলেজ লাইফ ছাড়াও তো আমরা ফ্যামিলি আত্মীয়। জেনে নাও আপুর থেকে আমি কেমন। নীরা কপট রাগ দেখিয়ে বলে সেদিন। আমি নীরার কথার কোন উত্তর দিতে পারিনি। আবার কলেজের গুজবটাও এড়ানোর ক্ষমতা ছিল না। নীরা আবার বলেছিল, এখন তো মনে হয় সম্পর্কটা এখানেই শেষ করা উচিত আমার। তুমি তো বিশ্বাসই করছো না আমাকে। শান, অনেক ভেবে দেখলাম আমাদের স্টপ হওয়া উচিত। তোমার মা নাকি সেদিন নাবিদের সাথে আমায় দেখে আপুকে কি কি সব জিজ্ঞাসা করেছে। এসব ভালো লাগে না আমার শান। নীরার কথায় আকাশ ভেঙে পড়েছিল মাথায়। বুঝতে ছিলাম না কি করব। নীরা ব্রেকআপ বলে চলে যেতেই আমি ওর হাত ধরে ফেলি। নীরা হাত ঝটকা মেরে আমার গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। আমি রাগকে কন্ট্রোল করতে পারিনি, নীরার গলা চিপে ধরেছিলাম। ইতোমধ্যে স্টুডেন্টরা জড়ো হলো আমাদেরকে ঘিরে। রাগ দেখিয়ে সবাইকে চলে যেতে বলে নীরাকে ভালোমতো চেপে ধরলাম দেওয়ালে। আমার খেয়াল ছিল না নীরার চোখ উল্টে আসছে। হঠাৎ মনে পড়ে গলা ছেড়ে দিই আমি। ওকে মুমূর্ষু অবস্থায় একটা রুমে নিয়ে আসি। থেমে যায় শান। তার মানে সেদিনই আপনারা রুম ডেট? ছিহহ, পাখি কেঁদে কেঁদে বলে। আগে তো শোন পুরোটা, তারপর বলো। তবে হ্যাঁ, নাক কুচকানো যাবে না বলে শান আবার বলা শুরু করে। ও সুস্থ হয়ে যাওয়ার পর আচমকা আমায় বলেছিল, শান, তুমি তো আমায় বিশ্বাস করছো না, তো চলো আজকেই বিশ্বাস করাই। দেখো আমি খারাপ নাকি ভালো মেয়ে। নীরার কথার অর্থ বুঝতে একটু সময় লাগলো।
তারপর রাগী চোখে ওর দিকে চেয়ে জবাব দিয়েছিলাম, লজ্জা করল না নীরা এসব বলতে? মেয়ে মানুষ এত নির্লজ্জ হয় জানতাম না তো। আরে আমি তো তোমাকে ভালোবাসি, তোমার শরীরকে নয়, তাই ওসব ভাবতেও পারি না কখনো। আগেও এমন বলেছিলে, কিছু বলিনি আজও, এরপর এমন কোন কথা আমাদের হবে না? আমার পরিবার এই শিক্ষা আমায় দেয়নি। যা হবে ডিগ্রি কমপ্লিটের পর। দুজনের ক্যারিয়ার গড়ব, তারপর বিয়ে, আর তারপর বাকি সব। নীরা সেদিন কি বলেছিল জানো? এখন তো আমারই মনে হচ্ছে তুমি অক্ষম। নইলে এত সুন্দরী গার্লফ্রেন্ডের এরকম প্রস্তাব কেউ ফেরায় না শান। আর তুমি অনেক হ্যান্ডসাম। এটা জানো কি, সুন্দর ছেলেরা অক্ষম হয়। হয়তো তুমিও তাই। আর মডার্ন যুগে এসব নরমাল। রাগকে আর নিয়ন্ত্রণে রাখতে পারছিলাম না। ঠাটিয়ে চর বসিয়ে দিয়েছিলাম নীরার গালে। নীরা গাল চেপে বলেছিল, কোন অক্ষম পুরুষের সাথে আমি কোন সম্পর্ক রাখতে চাই না, আর না কোন ভবিষ্যতের ভাবনা ভাবতে চাই। তাই খুশি হব আমার সাথে কন্ট্যাক্ট না করলে। আর যদি কোনোদিন আমার প্রপোজালে রাজি হও তবেই কন্ট্যাক্ট করো, তার আগে না। আমি স্তম্ভের ন্যায় সেদিন নীরার যাওয়ার দিকে চেয়েছিলাম। কিচ্ছু বলতে পারিনি। নিজেকে সত্যিই অক্ষম মনে হচ্ছিল। টলমলে পায়ে হোস্টেলে ফিরেছি। তারপর থেকে হাজারবার নীরাকে কল করার ইচ্ছে হলেও কল করতাম না লজ্জায়। নাওয়া খাওয়া সব ভুলে গেলাম। চেহারা ততদিনে অর্ধেকে চলে এলো। সিগারেট আর মদকে সঙ্গী হিসেবে বেছে নিলাম। রাত দিন কিভাবে পার হতো বুঝতাম না। হঠাৎ খেয়াল হলো আমি অলরেডি মেডিকেল লাইফের শেষ সেমিস্টারে দাঁড়িয়ে আছি। পরীক্ষা কিছুদিন পরই। নাবিদ সারারাত দিন বই নিয়ে পড়ে থাকত। এসব দেখে আর ফ্যামিলির কথা ভেবে নতুন করে মনোযোগ দিলাম আমার পড়াশোনায়। কেটে গেল 3 মাস। এর মাঝে একবারও নীরা কল করেনি। আমার ধারণা ছিল ডাক্তার হয়েই কন্ট্যাক্ট করব ওর সাথে। ডিরেক্ট বিয়ের প্রস্তাব রাখব। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছিলাম। একদিন কলেজের মাঠে বসে আছি। হঠাৎ পাপড়ি দৌড়ে এসে বলল, শান, নীরা ভীষণ অসুস্থ, অটিতে নেয়া হলো। আমার গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। দিকবিদিক চিন্তা না করে ছুটলাম মেডিকেলের অটির দিকে। 1 ঘন্টা পর স্যার বের হলেন। হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলাম, স্যার নীরা কেমন আছে, কি হয়েছে ওর? স্যার লজ্জিত মুখে সেদিন আমার আগাগোড়া দেখে বলেছিল, লজ্জা করেনি শান এমন কাজ করতে? তোমরা এ যুগের ছেলে মেয়েরা এত নোংরা। বিয়ের আগেই এসব করে বেড়াও, আর পরে নিষ্পাপ প্রাণগুলোকে মারতে একটুও দ্বিধা করে না। ক্যাম্পাসের সবাই জানত নীরা আর আমার মাঝে সম্পর্ক ছিল। স্যাররাও জানত। রাগে চোয়াল শক্ত হয়ে এলো আমার। পাপড়ি হাত চেপে ধরল আমার। স্যার, কি হয়েছে নীরার, একটু বলুন না প্লিজ, জানতে চায় পাপড়ি। স্যার তখন অকপটে জবাব দেয়, হাই ডোজের পিল খেয়েছে নীরা, সাথে হাই ডোজের ভ্রূণ নষ্টকারী ঔষধ সেবন করেছে, যার ফলে অতিরিক্ত ব্লিডিংয়ে 4 মাসের বেবি নষ্ট হয়েছে। আর বেবির বয়স বেশি হওয়ায় নীরার শরীর ঔষধের প্রতিক্রিয়া সহন করতে পারেনি। সেদিন পাপড়ি হাত ছেড়ে দেয় আমার। আমি অবাকের চরম সীমায় পৌঁছে 2 পা পিছিয়ে গেলাম। কি করে নীরা এমন হলো, বোধগম্য হলো না আমার। পাপড়ি সন্দিহান চোখে তাকালো আমার দিকে। আমি অসহায়, কারণ কেউই বিশ্বাস করবে না, বাচ্চার বাবা অন্য কেউ। তোমার ব্যাপারে এবার কলেজ অথরিটি অবশ্যই ব্যবস্থা নেবে শান। অনেক করেছ নোংরামি, আর না। স্যারের কথায় ধ্যান ভাঙ্গে আমার। কিন্তু ততক্ষণে সবটা হাতের বাহিরে। সবাই ধরেই নিয়েছে বাচ্চার বাবা আমি। পাখি পুরোটা সময় অবাক হয়ে চেয়েছিল শানের দিকে। চোখের কোণে চিকচিকে জল। শান আবার বলতে শুরু করে, এখানেই শেষ নয় পাখি, আরও অনেক কথা তোমায় শুনতে হবে আজ। আজ কোনো কিছুই লুকাবো না আর।
সেই ঘটনার পর পাপড়ি ছাড়া কেউ বিশ্বাস করল না আমি নির্দোষ। পরীক্ষার কিছুদিন আগে নীরা কলেজ অথরিটির মিটিংয়ে বলেছিল বাচ্চার বাবা শান নয়, অন্য কেউ। সেদিন যদিও আমার মানসম্মান বেঁচে গিয়েছিল, কিন্তু মরে গেছিল আমার বিশ্বাস। ভাবতেও পারিনি নীরা এমন কিছু করবে। আমার ভালোবাসা, বিশ্বাসের জলাঞ্জলি দেবে, চলবে।